আপনি হয়তো ডাইনোসর এবং পৃথিবীতে তাদের রাজত্বকাল সম্পর্কে অনেক গল্প শুনেছেন। এই গল্প কাহিনীতে সত্যতার সিলমোহর লাগানো তো অসম্ভব, কিন্তু সেই মহাপ্রলয়ের পরে পুনরায় পৃথিবীতে জীবনের উৎপত্তির বিষয়ে জানতে সকলেই ভীষণ উৎসুক হয়ে থাকে। এই সত্যতার বিষয়ে জানার জন্য অনেক বিজ্ঞানীরা রিসার্চ চালিয়ে গেছেন এবং রিসার্চের ফলে তারা বিভিন্ন ধরনের মতবাদ পোষণ করেছেন। তো আজকের এই ভিডিওতে আমি এটা বোঝানোর চেষ্টা করব যে ডাইনোসরের অবলুপ্তির পর পৃথিবীর জিওগ্রাফি এবং ক্লাইমেট মানে জলবায়ুতে কী ধরনের পরিবর্তন ঘটেছিল, কিভাবে নতুন বায়োডাইভার্সিটি ইভলভ হলো, কিভাবে ম্যামেলসদের উৎপত্তি হলো এবং তাদের বিকাশই বা কীভাবে হলো। হ্যালো ফ্রেন্ডস, ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল বাটনটি অল করে রাখুন এই ধরনের লেটেস্ট ভিডিও নোটিফিকেশানগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। মনে করা হয়েছে আজ থেকে প্রায় 6,60,00,000 বছর আগে পৃথিবীতে ভীষণ ভয়ঙ্কর এবং বিশাল আকৃতির জীবেরা বসবাস করত। ডাইনোসর নামক এই প্রজাতিতে পাখা মেলে উড়তে পারা জীব থেকে শুরু করে মুখ থেকে আগুনের ফুলকি বের করা জীবেরাও অন্তর্ভুক্ত ছিল। বিজ্ঞানীদের মতে একদিন 180 কিলোমিটার ডায়ামিটারের একটা অ্যাস্ট্রয়েড পৃথিবীর সঙ্গে ধাক্কা খায়। এই ধাক্কাটা এতটা ভয়ঙ্কর ছিল যে এর থেকে যে এনার্জি উৎপন্ন হয়েছিল সেটা হিরোশিমাতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তার থেকেও 10 গুণ বেশি ছিল। এখন আপনি হয়তো বুঝতে পারছেন যে এই ধাক্কার ফলে পৃথিবীর কী অবস্থা হয়েছিল। অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর যে জায়গার সঙ্গে ধাক্কা খেয়েছিল সেটা বর্তমানে সাউথ ইস্ট মেক্সিকোর ইউকেটান পেনিনসুলা নামে পরিচিত। এই ধাক্কার ফলে অনেক দূর এরিয়া পর্যন্ত আগুনের গোলা ছড়িয়ে পড়েছিল এবং সমুদ্রের জলে উথাল পাথাল এবং বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়েছিল, যার কারণে পৃথিবীর অর্ধেক পরিমাণ অংশ ধ্বংস হয়ে গেছিল। এই ভয়ঙ্কর দুর্ঘটনা কোনো অলৌকিক ঘটনা থেকে কোনো অংশে কম ছিল না। এই ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে পৃথিবীর অ্যাটমসফিয়ারেও আগুন লেগে গিয়েছিল। এই ধাক্কার ফলে ধুলো, ধোঁয়া এবং গরম গ্যাসের বেলুন পুরো আকাশ ঢেকে দিয়েছিল, যার ফলে কয়েক মাস পর্যন্ত সূর্যের আলো পৃথিবীর মাটি পর্যন্তও পৌঁছাতে পারেনি। এর ফলে সানলাইটের ওপর নির্ভর করে বেঁচে থাকা জীবজন্তু এবং গাছপালা পর্যন্ত মারা গিয়েছিল, মানে প্রায় সব কিছুই শেষ হয়ে গিয়েছিল। 25 কেজির থেকে বেশি ওজনের কোনো প্রাণী এই ভয়ঙ্কর প্রলয়ের পর আর জীবিত ছিল না। মানে পৃথিবীতে ডাইনোসরের সাথে সাথে 70% পর্যন্ত জীবজন্তুর স্পেসিসও চিরকালের জন্য শেষ হয়ে গেছিল। পৃথিবী থেকে গাছপালা এবং জীবজন্তুদের বিলুপ্ত হওয়ার এই ঘটনাকে ক্রিটেসিয়াস প্যালিওজিন এক্সটেনশন বলা হয়ে থাকে। এই ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্ঘটনার কারণে পৃথিবী থেকে মেসোজোয়িক এরা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। বিগিনিং অফ নিউ লাইফ। জীবন কখনোই থেমে থাকে না, প্রত্যেকটা শেষ থেকেই নতুন শুরুর সূচনা হয়, আর এখান থেকেই সেনোজোয়িক এরার সূচনা হয়। পৃথিবীর জিওগ্রাফি, ক্লাইমেট আর বায়োডাইভার্সিটি এই সময় বারবার পরিবর্তিত হতে শুরু করে। এই সেনোজোয়িক এরাকে আগে 3টি পিরিয়ডে ডিভাইডেড করা হয়েছিল: পেলিওজিন, নিওজিন আর অ্যানথ্রোপোজিন। আর এগুলোর ভেতর সবথেকে বড় পিরিয়ড ছিল পেলিওজিন। এই সময়কাল মহাপ্রলয়ের সময়কালের পর প্রায় 4,20,00,000 সাল পর্যন্ত চলেছিল। এই পিরিয়ডকেও পরবর্তীতে 3টি ভাগে ভাগ করা হয়: পেলিওসিন, ইয়াসিন আর অ্যালিগোসিন। শুরু থেকে 1 কোটি বছর আগেকার টাইম অ্যান্ড ট্রাভেলকে পেলিওসিন বলা হয়ে থাকে। পেলিওসিন এপিক। এই সময় মহাপ্রলয়ের আতঙ্ক এবং সাময়িক বিনাশের হাত থেকে পৃথিবী নিজেকে রিকভার করতে থাকে, তাই সেই সময়ের জিওগ্রাফি
বর্তমান সময়ের থেকে একদমই আলাদা ছিল। সেই সময়ের জিওগ্রাফিক ম্যাপকে যদি আমরা ফলো করি তাহলে দেখা যাবে যে সেই সময়ের কন্টিনেন্টকে তো আমরা খুব সহজেই চিনতে পারবো, কিন্তু সেই পজিশনটা বর্তমান সময়ের থেকে একদমই আলাদা ছিল। সেই সময় কেবলমাত্র দুটি কন্টিনেন্ট ছিল, গন্ডোয়ানাল্যান্ড ও লরাশিয়া। সেই সময়ে গন্ডোয়ানাল্যান্ডে সাউথ আমেরিকা, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া আর ইন্ডিয়ার সাবকন্টিনেন্টের অংশ অবস্থিত ছিল, আর লরেশিয়াতে নর্থ আমেরিকা, ইউরোপ এবং এশিয়ার অংশ অবস্থিত ছিল। ট্রপিক্যাল মহাসাগরের কারণে সাউথ আমেরিকা আর নর্থ আমেরিকা ধীরে ধীরে আলাদা হতে শুরু করে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টও গন্ডোয়ানা থেকে আলাদা হয়ে এশিয়ার নিচের দিকে সরে যেতে শুরু করে। আফ্রিকা আর এশিয়ার ভেতর সেই সময় একটি সাগর অবস্থিত ছিল, যার নাম ছিল টেথিস ওশিয়ান। কিন্তু পৃথিবীর নিচে অবস্থিত টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে যেভাবে দুটি সুপার কন্টিনেন্ট নিজেদের জায়গা বদল করছিল এবং একে অপরের কাছাকাছি সরে আসছিল, তাতে করে তাদের মধ্যে ধাক্কা লাগার সম্ভাবনা বেড়েই যাচ্ছিল। আর একই সাথে টেথিস ওশিয়ানও ধ্বংস হয়ে যাচ্ছিল। ডাইনোসরের পাশাপাশি জীবজন্তুদের বহু স্পেসিস ধ্বংস হওয়ার কারণে বায়োডাইভার্সিটির অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিটা পরিপূর্ণ করা প্রয়োজনীয় ছিল। তাই সেই সময় দাঁড়িয়ে মোর্চা সামলেছিল পৃথিবীর নতুন মাস্টার প্রজাতি মেমেলসরা। এই সময়ে ছোটোখাটো মেমেলসরা তাদের অস্তিত্বকে দৃঢ় করছিল। সেই সময় পৃথিবীর বেশিরভাগ অংশই ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল, যেখানে এই ছোট ছোট মেমেলসদের জন্য ভরপুর মাত্রায় খাদ্য, যেমন ছোট ছোট ফলমূল আর শাকসবজি ছিল, ভরপুর খাদ্য, প্রচুর পরিমাণে জায়গা এবং শিকারীদের কোনো ভয় না থাকায় এমন মজাদার জীবন কাটাতে কাটাতে প্রতিদিন মেমেলসদের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে শুরু করলো। এর সাথে সাথে তারা আকারেও বড় এবং শক্তিশালী হতে শুরু করেছিল। এই মেমেলসদের মধ্যে একটি ছিল মিয়াসিডস। মিয়াসিডসকে বর্তমানে ওয়েল ডেভেলপ এপিক পিরিয়ডের পূর্বজ বলে মনে করা হয়। এমন সময় আর্কিওসিডস নামের আরও একটি মেমেলসের বিকাশ ঘটেছিল, যাদেরকে বর্তমান সময়ে অবস্থিত ভেলদের পূর্বজ বলে মনে করা হয়, যদিও সেই সময় তারা জলে না থেকে পৃথিবী পৃষ্ঠেই বসবাস করত আর চার পায়ের সাহায্যে চলাফেরা করত, যাদের দেখতে প্রায় বর্তমান সময়ের হিপ্পোদের মতো ছিল। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে এরা জলভাগের দিকে যেতে শুরু করেছিল এবং জলে থাকার কারণে এদের বডি এবং রেসপিরেটরি সিস্টেমেও বদল ঘটেছিল। ইওসিন এপিক। এরপর শুরু হলো ইওসিন এপিক, যেটা 5,60,00,000 বছর আগে থেকে শুরু হয়ে প্রায় 3,40,00,000 বছর আগে পর্যন্ত চলেছিল। মানে এই এপিকের ডিউরেশন ছিল 2,20,00,000 বছর পর্যন্ত। এই সময়ে সমস্ত কন্টিনেন্টগুলি প্রায় বর্তমান অবস্থায় চলে এসেছিল। সেই সময়ও এসে গেছিল যখন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের অংশ এশিয়ার সঙ্গে ধাক্কা খায়। এই ধাক্কার কারণে টেথিস ওশিয়ানের জায়গায় বিশাল আর গৌরবময় হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছিল। এই সময় কিছু স্পেসিস এমন রূপে চলে এসেছিল যেগুলোকে আমরা বর্তমানে একই রূপেই দেখে থাকি, কিন্তু কিছু কিছু এমনও ছিল যাদের ইভলভ হওয়া তখনও পর্যন্ত বাকি ছিল। এমন একটি এক্সাম্পল হলো এন্ডিউরোসার্কাস। এটা সেই সময়ের সব থেকে বড় ম্যামেলস ছিল। এদের মাথার খুলির লেন্থ ছিল 84 সেন্টিমিটার, যেটা বর্তমান সময়ের ভাল্লুকের খুলির থেকেও 1.5 গুণ বেশি বড় ছিল। আর এদের বাইট ফোর্সও অসাধারণ ছিল। এদের জীবাশ্ম থেকে পাওয়া স্কেলিটনকে রিকনস্ট্রাক্ট করার ফলে জানা যায় যে এরা লম্বায় প্রায় 4 মিটার পর্যন্ত হতো এবং এদের ওয়েট ছিল প্রায় 900 কেজি।
যদিও এদের জীবাশ্ম থেকে বৈজ্ঞানিকরা এদের কাজ করার পদ্ধতির সম্পর্কে কোনো বিশেষ কিছু জানতে পারেননি, কিন্তু এটা অবশ্যই জানতে পেরেছিলেন যে এই জন্তুটি অমনিভোরাস ছিল, মানে এরা যে কোনো কিছু খেতেই বেশি সময় লাগাতো না। অলিগোসিন এপিক। এই এপিকের সূচনা 3,39,00,000 বছর আগে থেকে শুরু করে প্রায় 2,30,00,000 বছর পর্যন্ত ছিল, মানে এই এপিকটি প্রায় 1,10,00,000 বছর পর্যন্ত চলেছিল। এই সময়ে পৃথিবী পৃষ্ঠ আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করেছিল, বড় বড় আর ঘন জঙ্গল আস্তে আস্তে কমে যেতেও শুরু করেছিল, আর ঘাসেদের ময়দান চারিদিকে নিজেদের অস্তিত্বকে বিস্তার করছিল। এটাই সেই সময় ছিল যখন আন্টার্কটিকা পৃথিবীর সব থেকে বরফের মরুভূমিতে পরিণত হতে শুরু করেছিল। এই সময়ে এলপসের মতো বড় পর্বতশৃঙ্গের সৃষ্টি হয়েছিল। এই কারণে প্রায় 2,40,00,000 বছর আগে লা গরিতা নামের একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত ঘটেছিল। সেই সময় সেই অগ্নুৎপাতটি বর্তমানে কলোরাডো শহরতে ঘটেছিল। সেই অগ্নুৎপাত এতটা ভয়ঙ্কর ছিল যে প্রায় 30,000 স্কোয়ার মিটারের ভেতরে থাকা প্রত্যেকটি জিনিসকে নিজের লাভার দ্বারা জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছিল। কিন্তু জীবন তো কখনোই থেমে থাকে না। পুড়ে ধ্বংস হয়ে যাওয়া কয়লার ভেতর থেকে আবারও পুনরায় জীবনের জন্ম হয়েছিল। আবারও পৃথিবী সবুজে ভরে উঠেছিল। সেই সময়ে পৃথিবীতে এমন এমন জীবজন্তুরা নিজেদের আধিপত্য বিস্তার করেছিল যারা আকারে ডাইনোসরদের থেকে কোনো অংশে কম ছিল না। প্যারাসিটেরিয়াম সেই সময়কার এমন একটা জন্তু ছিল যারা প্রায় 4.8 মিটার পর্যন্ত লম্বা হতে পারত। বর্তমান সময়ে আফ্রিকার সব থেকে বড় হাতিও এতটা লম্বা হয় না, আর এই হাইটটা তো ছিল কেবলমাত্র কাঁধ বরাবর। হাইটের সাথে যদি বাকি গলাটাকে অ্যাড করা হয় তাহলে এদের টোটাল হাইট হয়ে যাবে প্রায় 3 মিটার পর্যন্ত। 18,000 কেজি ওজনের এই জন্তুটি এখনো পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় ম্যামেলস প্রজাতির একটি জীব। কিন্তু দুঃখের বিষয় যে অ্যালিগোসিন এপিক ধ্বংস হওয়ার সাথে সাথে জীবজন্তুদের এই প্রজাতিটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। এই জন্তুটি শাকাহারী ছিল এবং আকৃতি অনুযায়ী এদের খাবারও অনেক বেশি পরিমাণে লাগত। এমন অবস্থায় হাতিদের পূর্বপুরুষদের মতো দ্বিতীয় কোনো প্রজাতির সাথে এই প্রজাতির জন্তুদের সংঘর্ষ হওয়াটা স্বাভাবিক ছিল। এছাড়াও সেই সময় প্রচুর পরিমাণে মাংসাহারী প্রেডিটরসও ইভলভ হতে শুরু করেছিল, যাদের ভেতর হায়নাদের পূর্বপুরুষও অন্তর্ভুক্ত ছিল। সেই কারণে প্যারাসিটেরিয়ামরাও হায়নাদের পূর্বপুরুষদের কারণে বিপদের সম্মুখীন হতো। এরপর শুরু হয় নিওজিন পিরিয়ড। এই পিরিয়ডটি প্রায় 2,30,00,000 সাল থেকে শুরু করে প্রায় 25,80,000 বছর আগে শেষ হয়েছিল। এই পিরিয়ডে পৃথিবীর বেশিরভাগ অংশই প্রায় বর্তমানের শেপে চলে এসেছিল, আর জীবজন্তুদেরও বেশিরভাগ সংখ্যক প্রজাতিও ইভলভ হয়ে গিয়েছিল। এই সময় সমুদ্রপৃষ্ঠে এক বিশালাকার শার্ক তার রাজত্ব বিস্তারও করেছিল, যার নাম ছিল মেগালাডন। এই জায়েন্ট শার্কটি প্রায় 15 মিটার পর্যন্ত লম্বা ছিল আর ওজন ছিল প্রায় 30,000 কেজির কাছাকাছি। পৃথিবীতেও গম্ফোথেরিয়াম প্রজাতির অস্তিত্বের উদয় হয়েছিল। হাতিদের এই পূর্বপুরুষরা 4টি করে দাঁতের অধিকারী ছিল। অ্যানথ্রোপোজিন পিরিয়ড। এরপর শুরু হয়েছিল অ্যানথ্রোপোজিন পিরিয়ড। এটা প্রায় 25 লক্ষ বছর আগে থেকে শুরু হয়েছিল আর এখনও পর্যন্ত চলছে। যদি বিকাশের এই পদ্ধতি এমনভাবেই চলতে থাকে তাহলে আরও একটি মহাপ্রলয়ের সম্ভাবনা সত্যি হতে খুব বেশি সময় লাগবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদেরও দেখার সুযোগ করে দিন। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন এ ধরনের লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য।